গতকাল প্রার্থীদের হলফনামা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে টিআইবি। তারপরে বিষয়টি বিভিন্ন জায়গায় আলোচনায় আসে, গণমাধ্যম টকশোতে বিষয়টি উঠে আসে এবং অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে মানুষ আসলে এই হলফনামাকে কিভাবে দেখছে, যেখানে এক একজনের সম্পদ কয়েকশো গুণ করে বৃদ্ধি পেয়েছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, মানুষ এই হলফনামা দেখে একদম অবাক হয়নি, একদমই না। মানুষ জানে বাংলাদেশে কারা এখন রাজনীতি করে, মানুষ খুব ভালো করে জানে যারা রাজনীতি করে তারা কেন রাজনীতিতে এসেছে, মানুষ খুব ভালো করে জানে বাংলাদেশে ক্ষমতাসীন দলের সঙ্গে কারা থাকে এবং কেন থাকে। বাংলাদেশে সাধারণত গত কয়েক বছরের যে হিস্ট্রি আমরা দেখি, সেখানে রাজনীতিতে খালি হাতে এসে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া একেবারে কোনো বিষয় না, এবং বলা হয় যে এটা আলাদিনের চেরাগ পাওয়া যায় রাজনীতি করলে। সুতরাং এই হলফনামা দেখে মানুষ বিস্মিত হয়েছে বা মানুষ একেবারে নতুন কিছু দেখেছে, একেবারেই তেমন নয় বিষয়টি। মানুষের ধারণা আছে, মানুষ খুব ভালো করে জানে রাজনীতি কারা করে, রাজনীতির সঙ্গে কারা যুক্ত হয় এবং কেন যুক্ত হয়। আমি হলফনামার যেই জায়গাটা একটু দেখাই, আমাদের এখানে বলা হয়েছে হলফনামার মধ্যে কোন পেশা থেকে কতজন কত শতাংশ সংসদে প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে 57% মূল পেশা ব্যবসা, এর বাইরেও যেই 43% থাকে তাদেরও ব্যবসা হচ্ছে মূল পেশা না হলেও সাইড পেশা, অর্থাৎ ব্যবসার সঙ্গে জড়িত মোটামুটি 100% সংসদ সদস্য। রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন মাত্র 2.86% মানুষ। অর্থাৎ রাজনীতিটা যে একটা ব্যবসায় পরিণত হয়েছে, এবং ব্যবসায়ীরা সাধারণত কি চিন্তা করে, মুনাফা চিন্তা করে। তারা বিনিয়োগ করে, সেই বিনিয়োগ থেকে তারা কয়েক গুণ বেশি লাভ ঘরে তুলতে চায়। তারা রাজনীতির মাঠে নির্বাচনের সময় 5 কোটি 10 কোটি টাকা ব্যয় করে এবং 100 কোটি 200 কোটি 500 কোটি 1000 কোটি টাকা তারা এই 5 বছরে রাজনীতির মাঠ থেকে তুলে নিতে চায়। সে কারণেই আমরা এমপি হবার জন্য এই যে মানুষের ব্যাকুলতা, অস্থিরতা, যে কোনো মূল্যে এমপি হতে হবে, খুন হোক জখম হোক, নিজ দলের প্রার্থীকে কবরে দিয়ে হোক, এমপি আমাকে হতেই হবে। তার কারণ হচ্ছে আর কিছু না, এমপি হওয়া মানেই একটা আলাদিনের চেরাগ আসা। আমি আরেকটা রিপোর্ট দেখছিলাম, এটি আজকে কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। ঋণ করে সংসার চালাচ্ছে দেশের 37% মানুষ। অলমোস্ট হাফ দি পিপল বাংলাদেশে ঋণ করে তাদের সংসার চালাতে হচ্ছে। এই রিপোর্টে বলা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের 37% মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে। বর্তমানে জাতীয় পর্যায়ে একটি পরিবারের গড় ঋণ 73,980 টাকা, অলমোস্ট 1 লক্ষ টাকা ঋণ। পারিবারিক ঋণ যদি ধরেন অলমোস্ট 1 লক্ষ। মাথাপিছু গড় ঋণ 17,366 টাকা। ঋণগ্রস্ত পরিবার হিসেবে এই অঙ্ক অনেক বেশি, বিশেষ করে শহরের মানুষকে বেশি ঋণ করতে হচ্ছে। বলা হচ্ছে মাথাপিছু ঋণ 17,366 টাকা, পারিবারিক ঋণ গড়ে 73,980 টাকা। ঋণগ্রস্ত পরিবারের গড় ঋণ 1,87,308 টাকা। গ্রামের চেয়ে শহরের পরিবারের ঋণ 3 গুণেরও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর খানা জরিপ থেকে এই তথ্য, 2022-এ যে খানা জরিপ হয়েছে সেখান থেকে এই তথ্য পাওয়া গেছে। এর পাশাপাশি যদি আমরা একটু রাজনীতিবিদদের অবস্থাটা দেখি, রাজনীতিবিদদের যে হলফনামা তারা দিয়েছেন, সেই হলফনামায় সকল তথ্য যে তারা সঠিক দেন বা সকল তথ্য যে তারা সত্য দেন তা নয়। অনেক কিছু লুকিয়ে এই হলফনামায় দেয়া হয়, কিন্তু তারপরেও যেই তথ্য পাওয়া যায় দ্যাট ইজ অ্যালার্মিং, ভয়াবহ। এই টিআইবির যে রিপোর্ট সেখানে বলছে 100 কোটি টাকার বেশি সম্পদ আছে 18 জন প্রার্থীর। বাস্তবে 100 কোটি টাকার বেশি সম্পদ আছে বর্তমান যেই সংসদ, একাদশ জাতীয় সংসদ, যেটা 18 সালের নির্বাচন বা 18 সালের মিডনাইট ইলেকশনের মধ্যে দিয়ে যেটা গঠিত হয়েছে, 300 আসনেই মোটামুটি আওয়ামী লীগের সদস্য, তাদের 90%-এর ওপরেই সম্পদের পরিমাণ 100 কোটি টাকার উপরে। সুতরাং এটা যে মাত্র 18 জন তা নয়, এই প্রকৃত সংখ্যা মোটামুটি 300 জনের কাছাকাছি। তাদের সকলেরই সম্পদের পরিমাণ 100 কোটি টাকার বেশি হবে। এবং এই সম্পদ বা এই হলফনামা নিয়ে আরেকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে
এটি ডেইলি স্টারে, যেটা টিআইবি রিপোর্টের আগেই প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে 20.2 কেজি স্বর্ণ, মানে এটা হচ্ছে 148 ভরি স্বর্ণের দাম হলফনামায় দেখানো হয়েছে 40,000 টাকা। 20 বিঘা জমির দাম দেখানো হয়েছে 2,000 টাকা। বাড়িধারায় ফ্ল্যাটের মূল্য দেখানো হয়েছে 1,30,000 টাকা। অর্থাৎ হলফনামায় কি ধরনের তথ্য দেখানো হয়, কত টাকার সম্পদ কত টাকায় দেখানো হয়, ডেইলি স্টারের যদি এই রিপোর্টটা আপনারা দেখেন, এটার হেডলাইন হচ্ছে আমলনামা নয় হলফনামা যেন অর্থহীন আনুষ্ঠানিকতা। ডিসেম্বর 23 তারিখ 2023 এই রিপোর্টটি প্রকাশিত হয়। সেখানেই খুব পরিষ্কার হয়ে যায় কত টাকার সম্পদ কত টাকা দেখানো হয়। আমি আরেকটি সারপ্রাইজিং তথ্য আপনাদের দেব, যেটা টিআইবি রিপোর্ট থেকে পাওয়া গেছে। সেখানে গত 15 বছরের ব্যবধানে আয় যাদের বেড়েছে এরকম শীর্ষ 10 জন এমপির তথ্য এখানে দেয়া হয়েছে। 1 নম্বরেই আছে আনোয়ার হোসেন, পিরোজপুর 2, সম্ভবত আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর 2। তার 18 সালের তুলনায় 24 সালে গিয়ে সম্পদ বেড়েছে 7,116.33%। 2 নম্বরে আছেন নূরে আলম চৌধুরী, তিনি আওয়ামী লীগের চিফ হুইপ। তার মাদারীপুর 1-এর নির্বাচনী এলাকা, সম্পদ বেড়েছে 5,696.61%। শাহজাহান খান, মাদারীপুর 2, সম্পদ বেড়েছে 4,697.06%। HM ইব্রাহিম, নোয়াখালী 1, 4,296.81%। মতিয়া চৌধুরী, আমি জানি নামটি শুনলে আপনারা অনেকেই অবাক হবেন, মতিয়া চৌধুরী শেরপুর 2, তার সম্পদ বেড়েছে 4,135.85%। সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ 1, সম্পদ বেড়েছে 4,132.56%। আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট 2, সম্পদ বেড়েছে 2,895.10%। শেখ হেলাল, বাগেরহাট 1, 2,767.21%। এনামুল হক, রাজশাহী 4, 2,756.92%। মোহাম্মদ জাহিদ রাসেল 195, গাজীপুর 2, 2,545.91%। এই হলো 15 বছরে সম্পত্তি বৃদ্ধির পরিমাণে এগিয়ে থাকা 10 জন এমপি আয় বৃদ্ধিতে, সম্পদ না, আয় বৃদ্ধিতে। এইবার 15 বছর ব্যবধানে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে শীর্ষ 10 এমপি। অস্থাবর সম্পদ মানে টাকা, শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট, সোনাদানা। 15 বছরে তাদের এই সম্পদ বেড়েছে কত গুণ আপনারা একটু দেখেন। 1 নম্বরে আছেন মোহাম্মদ এনামুল হক, তার সম্পদ বেড়েছে 2,43,513.16%। বুঝতে পারছেন ব্যাপারটা? তার টাকা পয়সা, শেয়ারে ইনভেস্টমেন্ট, সোনাদানা মিলে তার অস্থাবর সম্পদ 15 বছরে বেড়েছে 2,43,513%। নূরে আলম চৌধুরী, আওয়ামী লীগের চিফ হুইপ, 8,324%। মেহের আফরোজ 7,692%। সাধন চন্দ্র মজুমদার 6,350%। আবুল হাসান মাহমুদ আলী 6,138%। কামরুল ইসলাম 5,390%। ইনু হাসানুল হক ইনু 4,723%। হাসান মাহমুদ 4,683%। জিয়াউর রহমান 4,682%। বেনজির আহমেদ 4,197%। আলাদিনের চেরাগ ছাড়া এই পরিমাণ আয় বৃদ্ধি, এই পরিমাণ অস্থাবর সম্পদ বৃদ্ধি অসম্ভব ব্যাপার। এই যে রাজনীতিতে বকলম ব্যক্তিরা এসে, কোন রকম উপার্জনের সোর্স ছাড়া ব্যক্তিরা এসে, কোন রকম যাদের কোনো অবস্থান ছিল না তারা এসে হাজার হাজার কোটি টাকা বানানো, এই বিষয়টা আমরা সকলেই মোটামুটি জানি। কিন্তু সেটা যখন একেবারে চোখের সামনে শতকরা হিসাব, পার্সেন্টেজ হিসাব দিয়ে সামনে চলে আসে, তখন না আটকে না উঠে আসলে পারা যায় না। একটা দেশকে গত 15 বছরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, গুটি কয় মানুষের হাতে কি পরিমাণ সম্পদ গেছে, এবং যেই সম্পদের হিসাব হলফনামায় এসছে সেটাও প্রকৃত হিসাব নয়। একে তো যে পরিমাণ সম্পদের হিসাব তারা দিয়েছে সেটা কয়েক গুণ কম দাম দেখিয়ে দেয়া হয়েছে।
দ্বিতীয়ত, সকল সম্পদের হিসাব হলফনামায় আসে নাই। তৃতীয়ত, না দুদক না নির্বাচন কমিশন কেউ এই বিষয়গুলোতে কোন রকম কোন ইনভেস্টিগেশন, কোন রকম কোন মানে তদন্ত কিচ্ছু তারা করে না। সুতরাং একটা আনুষ্ঠানিকতার মতন এই হলফনামা দেয়া হয়। তাতেই যদি এক একজনের সম্পদ 2,43,000% বাড়তে পারে, তাহলে এই দেশটাকে 15 বছরে কিছু মানুষ কিভাবে লুটে খেয়েছে, কি অবিশ্বাস্য রকম সম্পদের মালিক তারা হয়েছে। আমি শুধুমাত্র প্রার্থীদের হিসাবের কিছু অংশ আপনাদের কাছে বললাম। তাদের স্ত্রী এবং তাদের উপর নির্ভরশীল সন্তানদের হিসাব যদি আপনারা দেখেন, সেটা আরো ভয়ানক, আরো ভয়াবহ। এবং এদের এক একজনের 2008-এর আগের অবস্থা যদি কম্পেয়ার করেন আজকের অবস্থার সাথে, অবিশ্বাস্য। হাসান মাহমুদের কথা একটু বলি। ওনার একটা ছবি ভাইরাল হয়েছিল। উনি একটা চায়ের দোকানে খুবই দিনহীন পোশাকে কলা আর চা খাচ্ছেন, এটাই ছিল ওনার অবস্থা। পলক তিনি বলেছেন তার 2008-এর হলফনামায় তিনি ধার কর্য করে চলতেন, তার বাৎসরিক আয় ছিল 3 লক্ষ সামথিং টাকা, মানে ট্যাক্সেবল অ্যামাউন্টেরও কম প্রায়। সেই মানুষগুলো এখন অবিশ্বাস্য অঙ্কের মালিক। আমি আরেকটা তথ্য আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, একজন মন্ত্রীর 2200 সামথিং কোটি টাকার 6টা কোম্পানি বিদেশে আছে। কোন মন্ত্রী নাম বলা হয়নি, বলা হয়েছে সরকার যদি জানতে চায় সেই মন্ত্রীর ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য টিআইবির কাছে আছে, টিআইবি সেটা সরবরাহ করবে। সরকার কি জানতে চাইবে? আমার ধারণা টিআইবির কাছে যা তথ্য আছে, সরকারের কাছে তথ্য আছে তার ডিটেইলে অনেক গুণ বেশি। এবং শুধু একজন মন্ত্রী না, বেশ কয়েকজনের এই ধরনের ইনভেস্টমেন্টের খবর সরকারের হাতে আছে। সরকারের যদি ব্যবস্থা নেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে এত টাকা বিদেশে পাচার করে এতগুলো কোম্পানি তৈরি করা ওই মন্ত্রীর পক্ষে আদৌ সম্ভবই হতো না। এইটা যখন সম্ভব হয়েছে এবং হলফনামায় সেই তথ্য গোপন করা গেছে, তখন এই সকল বিষয় সরকার ভালোভাবেই জানে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে।